থানার ভিতর একটা কূপ আছে না, পাটকুয়া, ওই কূপের মধ্যে পানির জন্য আসতো রাখাইন মেয়ে। ওনার বাড়ি ধীরাজ ভট্টাচার্যের বাড়ি হলো ক্যালকাটা। হ্যাঁ, উনি যখন ছুটিতে যায় এটাই সেই মাথিনের কূপ, যেখানে রাখাইন মেয়ে মাথিন তার বান্ধবীদের সাথে প্রতিদিন সকালে জল নিতে আসতো। আর থানার ঠিক ওই বারান্দা থেকে ধীরাজ ভট্টাচার্য, কেউ বলতেছে যে পাকিস্তান আমলের এই কাহিনীটা। সাম্মাই ম্যাডাম ছিল আর কি, একটা পুলিশের সাথে সম্পর্ক ছিল আর কি। সামনে আর একটু গেলেই নাকি সেই কূপের দেখা পাবো। তো আমরা হাঁটতেছি। লাইলি মজনু, শিরি ফরাত কিংবা শাহজাহান মমতাজ, এসব প্রেম কাহিনী কারোরই অজানা নয়। তেমনই এক প্রেম কাহিনী কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে টেকনাফের মাথিনের কূপ, যেটা হয়তো অনেকেই জানেন না বন্ধুরা। তাই আজকে আমি এসেছি টেকনাফে, ঘুরে ঘুরে দেখব সেই মাথিনের কূপ, আর জানানোর চেষ্টা করব কলকাতার ছেলে ধীরাজ এবং টেকনাফের রাখাইন মেয়ে মাথিনের সেই করুণ প্রেমের ইতিহাস। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক আর ঘুরে দেখে আসি টেকনাফের সেই মাথিনের প্রেম কাহিনীর ইতিহাস। যাচ্ছি লেদা বাজার ছেড়ে, আর সামনেই টেকনাফের সেই উঁচু পাহাড়ের ভিউ। সামনে কি বাজার? মুচুনি বাজার। আচ্ছা, সামনে লেদার পরে কিন্তু মুচুনি বাজার, তারপরে নয়াপাড়া, মুচুনি নয়াপাড়া। যাই হোক, মুচুনি বাজারে একটু নামলাম। এটা হচ্ছে আপনার নীলা এবং লেদার পরেই মুচুনি বাজার। এই যে সব ছোট বাজার। কি অবস্থা ইয়াসির ভাই? ওই যে পান খাওয়ার জন্য নামলো, পান ছাড়া তাদের এক মুহূর্ত চলে না। আর আমাদের সিএনজি জাস্ট সবাই একটু যাত্রা বিরতি নিছে পান খাওয়ার। গিয়ে মিয়ানমারের পাহাড় দেখা যাচ্ছে। ও উঁচু উঁচু পাহাড়গুলোই সব মিয়ানমারের। নীলা ও লেদা বাজার পার হয়েই আমাদের সিএনজি ছুটে চলেছে টেকনাফের উদ্দেশ্যে। আজকে আমার উদ্দেশ্য কলকাতার ছেলে ধীরাজ ভট্টাচার্য ও টেকনাফের রাখাইন মেয়ে মাথিনের ঐতিহাসিক প্রেম কাহিনী, যা মাথিনের কূপ নামে পরিচিত। সেই কূপ ঘুরে দেখাবো এবং তুলে ধরবো এর ইতিহাস। তার আগে চলুন চলতে চলতে জেনে নিই সেই ইতিহাসের কিছু অংশ। 20 শতাব্দীর প্রথম দিকের ঘটনা। কলকাতার সুদর্শন পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য অতি ভয়ঙ্কর ও দুর্গম এলাকা টেকনাফ থানায় বদলি হয়ে আসেন। সবুজ পাহাড়ে ঘেরা টেকনাফ থানা, অদূরে সমুদ্রের নীল জলরাশি। থানায় তার তেমন কোনো কাজকর্ম ছিল না, অনেকটা সেখানে বসে এবং ঘুরে ফিরেই সময় কাটাতেন। থাকতেন থানার আধাপাকা ঘরের একটি কক্ষে। একদিন ভোরে একাধিক নারী কণ্ঠের অস্পষ্ট মৃদু গুঞ্জনে ধীরাজের ঘুম ভেঙে যায়। থানায় ছোট্ট বারান্দায় এসে দেখেন রং বেরঙের ফতুয়া, থামি ব্লাউজ পরিহিত 50-60 জন মগি রাখাইন তরুণী পাত কুয়ার চারদিকে জড়ো হয়ে হাসি গল্পে মশগুল। তাদের সুউচ্চ কল্ল হাসে থানা প্রাঙ্গণ মুখরিত। এটিই ছিল সমগ্র টেকনাফে একটি মাত্র কুয়া। প্রতিদিন তরুণীরা পাতকুয়ায় জল নিতে আসতেন, আর ধীরাজ থানার বারান্দায় চেয়ারে বসে তরুণীদের জল তোলার দৃশ্য দেখতেন। একদিন ধীরাজের নজরে পড়ে সম্পূর্ণ নতুন সাজে সজ্জিত আরেক তরুণীকে। সুন্দরী এই তরুণীর নাক, চোখ, মুখ যেন একেবারেই বাঙালি মেয়েদের মতো। নাম তার মাথিন, টেকনাফের জমিদার ওয়ানথিনের একমাত্র মেয়ে। প্রথম দর্শনেই মেয়েটিকে তার ভালো লেগে যায়। ভোরের স্নিগ্ধ আলোয় নীরব নিস্তব্ধ পরিবেশে তারা একে অপরের সাথে গভীর প্রেম ও মোহবেশে আচ্ছন্ন হয়ে থাকতেন। আচ্ছা, এই যে দেখি একটু, এই যে জাদি, এটা এক মিনিট, এই যে বুদ্ধিস্টদের একটা, এটাকে বলে জাদি টেম্পেল। এটা তো অনেক উঁচুই, ওই যে এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, অনেক উঁচুই। আর এটা সব বুদ্ধিস্ট ইয়া ভাষায় লেখা, রোহিঙ্গা ভাষায়, মিয়ানমারের ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে। যাই হোক, আর আমাদের সিএনজি দাঁড়িয়ে, তো এটা আর দেখালাম না, আমরা যাব এখন টেকনাফের উদ্দেশ্যে, তাই চলেন। আর বাম পাশে যে ভিউটা দেখেন,
ওয়াও, কি ভিউ ভাই, কি ভিউ! সোনার দিয়া কোনটা? আচ্ছা, এই পাহাড়ের পরে সোনার দিয়া, আর তার পিছনে কিন্তু মায়ানমারের পাহাড়। আর জাস্ট নাফ নদীটা দেখুন একদম কাছে। রাস্তাটাই ভালো লাগবে, রাস্তার মিলে। হ্যাঁ, এই যে ডাকাত রোড দিয়ে যাচ্ছে, দুধারে কেমন গাছপালা আর বন জঙ্গল। টেকনাফের এটা কিন্তু বন্দর, যে টেকনাফের মিয়ানমার থেকে যত জাহাজ আছে, হ্যাঁ, মিয়ানমার থেকে যতগুলি জাহাজ আসে, সেই জাহাজগুলো কিন্তু এই বন্দরেই ভিড়ায়, এবং এই বন্দর দিয়েই কিন্তু আপনার মালামালগুলো আসে। আর ঘুমদুম সীমান্তে আমি দেখিয়েছিলাম যে আপনার স্থলপথটা, কিন্তু সেই স্থলপথটা এখনো চালু হয়নি, যার কারণে মিয়ানমার থেকে যে জাহাজ বা মালামালগুলো আসে একমাত্র এই বন্দর দিয়ে কিন্তু আসে। আর এখান থেকে টেকনাফ বাজার মাত্র 3 কিলোমিটার, সেই 3 কিলো গেলেই কিন্তু টেকনাফ। এটা হচ্ছে কাস্টমস। আর আমরা কিন্তু এই পিছনে কিন্তু ডাকাত রোড ফেলে আসলাম, এটা কিন্তু ডাকাত রোড, যে রোড থেকে প্রচুর পরিমাণে ডাকাতি হয়। সিএনজি থেকে নেমে পড়লাম, আর সব থেকে যে টেকনাফের উঁচু পাহাড় দেখুন, জাস্ট এই রাস্তাটায় উঠলাম, আর এই তার সাথেই সব থেকে উঁচু পাহাড়টা, আর এই পাশের ভিউটা দেখুন। ও, এটা হচ্ছে টেকনাফের যে নাফ নদী, সেই নাফ নদী। আর ওই নাফ নদীর পিছনেই দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড়, যেগুলো মেঘে এখনও পুরা ঢেকে আছে। সেই পাহাড়গুলো সব মিয়ানমারের ভিতরে। সো আমরা এখন মিয়ানমারের খুব কাছাকাছি অবস্থান করছি। আর যখন টেকনাফ থেকে সেন্ট মার্টিনের জাহাজগুলো ছেড়ে যায়, ঠিক এই নাফ নদীর এই ভিউটার ভিতর দিয়েই যায়, এদিক দিয়েই সেন্ট মার্টিনের জাহাজ ছেড়ে যায়। আর তার পিছনেই কিন্তু মায়ানমার, আর এই পাশে টেকনাফ, আর এই পাশে চলে গেল টেকনাফ বাজার। আর আমরা এখন আসলাম হচ্ছে কক্স থেকে। হ্যাঁ, যেহেতু আপনার পুরসভা উঠোনি পাহাড়, আর ওখানে যেটা ট্রলার দেখছিলেন ওটা হচ্ছে যে বিজিবি পাহাড়া মাইমার, আর এখানে বর্ডার তাকে টেকনাফের। আর ওইটা হচ্ছে সোনারডিয়া পাহাড় নদী, যেটা কুলা গাছগুলা দেখছিলেন ওটা হচ্ছে সোনারডিয়া, আর এটা হচ্ছে জল্লারডিয়া। ওখানে তাকে মাইমার আলিকিন অস্ত্র নিয়ে আজকে অনেক ভালো লাগতেছে। আমাদের পেছনে দেখতেছেন, এটা হচ্ছে মিয়ানমার, যে দেশটা আমরা পেলিয়ে এখানে বাংলাদেশে চলে আসছি। আজকে উজ্জ্বল ভাইয়ের সাথে আমরা ঘুরতে আসছি একসাথে, তো আমাদের অনেক ভালো লাগতেছে, আজকে নিজের দেশটাকে দেখতেছি। অনেক কষ্ট লাগে যখন অনেক সময় যে রাতে যখন আমরা একা একা ঘুমাইতে যাই, তখন মায়ানমারের অনেক স্মৃতি মনে পড়ে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই যে টেকনাফের মাথিনের কূপের কাহিনীটা জানেন? মাথিনের কূপ আছে না একটা, ওই যে থানার ভিতরে, জানেন? মাথিনের কূপের কাহিনীটা কি একটু বলবেন? না বলতে পারি না। জানেন না? পাকিস্তান পিরিয়ডে, এর আগে না। আচ্ছা, যাই হোক, তো ওনাদের থেকে জানার চেষ্টা করছি যে মাথিনের কাহিনীটা আসলে কি। কেউ কেউ বলতেছে যে পাকিস্তান আমলের এই কাহিনীটা, যে সময় এখানে, এটা আমি আপনার বলি, এটা হলো পাকিস্তান পিরিয়ডের। এই এলাকাটা হলো পুরা রাখাইন স্টেট, পুরো টেকনাফে রাখাইন থেকে। হ্যাঁ, রাখাইনদের ছিল এক সময়। তো ওখানে যখন পাকিস্তান পিরিয়ডে যখন এখানে একটা থানা স্থাপিত হয়েছে, তখন ওখানে একটা অফিসার ছিল ভট্টাচার্য, ধীরাজ ভট্টাচার্য। প্লাস ওখানে ওই থানার ভিতর একটা কূপ আছে না, পাটকুয়া, ওই কূপের মধ্যে পানির জন্য আসতো রাখাইন মেয়ে। হ্যাঁ, পানির জন্য আসতো। ওখান থেকে এই পুলিশ অফিসারের সাথে তার একটা সম্পর্ক। রাজ্যের বাড়ি হলো ক্যালকাটা। হ্যাঁ, উনি যখন ছুটিতে যায়, ওই মহিলাটা রাখাইন মহিলাটা ওনার জন্য খুব একটা মানে আত্মহত্যা করছিল। ঠিক, এটা কোনো বানানো না, এটা মাথিনের প্রেমের কাহিনীটা আসলে সঠিক। মাথিন হলো ওই মহিলাটার নাম। আচ্ছা, ওই কূপ কি এই এদিকে যাওয়া যাবে? মাথিনের কূপ থানা এ সোজা গেলে হেঁটে যাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, নাস্তা শেষে হাঁটতেছি, ওই এই সামনে দিয়ে গেলেই থানা, আর ওই থানার ভিতরেই নাকি মাথিনের কূপ। তো যাচ্ছি আর কি, সামনে আর একটু গেলেই নাকি সেই কূপের দেখা পাবো। তো আমরা হাঁটতেছি, দেখা যাক কতক্ষণ হাঁটা লাগে। আসসালামু আলাইকুম, ভালো আছেন?
মাথিনের কূপের কি ইতিহাস জানেন, কোনো কাহিনী জানেন? এই যে এই থানার ভিতরেই তো সেই কূপটা, হ্যাঁ, কি কাহিনী একটু বলবেন? হালকা জানি না, হালকা যেটুকু জানেন বলেন। জানি যে মানে একটা সাম্মাই ম্যাডাম ছিল আর কি, তো একটা পুলিশের সাথে সম্পর্ক ছিল আর কি। তারপরে সম্পর্ক হওয়ার পরে ছেলে চলে গেছে। ঠিক সেই কূপের কাছাকাছি চলে এসেছি, মানে থানার কাছাকাছি। তো ভিতরে যাই, দেখি কি অবস্থা। টেকনাফ মডেল থানা, আর এর ভিতরে সেই কূপটা, যাচ্ছি এখন। তো যাই হোক, অবশেষে ঢুকে পড়েছি সেই কূপের ভিতরে, যেটা থানার ভিতরেই অবস্থান। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সেই মাথিনের কূপ। মাথিনের কূপের সেই কাছাকাছি চলে এসেছি এখন। আর এখনই দেখাবো যে কূপটা কেমন, আর এর সাথে সাথে দেখাবো যে কেন এই মাথিনের কূপটা এত ঐতিহাসিকভাবে বিস্তৃত এই টেকনাফ থানা জুড়ে। এই যে সেই কূপ, মাথিনের কূপে চলে এসেছি। মাথিনের কূপ, কেউ বসবেন না, এইটাই সেই কূপ। এই যে সেই কূপটা এখন কিন্তু রক্ষণাবেক্ষণ করার জন্য ঘিরে দেওয়া হয়েছে। এটাই সেই মাথিনের কূপ, যেখানে রাখাইন মেয়ে মাথিন তার বান্ধবীদের সাথে প্রতিদিন সকালে জল নিতে আসতো। আর থানার ঠিক ওই বারান্দা থেকে ধীরাজ ভট্টাচার্য বসে মাথিনের জল নেওয়ার দৃশ্য দেখতো। এভাবেই গড়ে ওঠে তাদের সেই প্রেমের কাহিনী। আর পরবর্তীতে ধীরাজ ভট্টাচার্য যখন কলকাতায় তার বাবার অসুস্থতার কথা শুনে চলে যায়, সেই শোকে মাথিন কিন্তু নাওয়া খাওয়া সব ছেড়ে দেয়, আর তার ফলেই মাথিনের মৃত্যু ঘটে। আর এই কারণেই এই মাথিনের কূপটা এত ঐতিহাসিক এবং একটা অমর প্রেমের সাক্ষী। দেখাদেখি, হাসাহাসি, এভাবেই তাদের প্রেম ঘনীভূত হয়। দিন গড়াতে থাকে, মাস গড়াতে থাকে, বছর গড়াতে থাকে। ইতিমধ্যেই দুজনের প্রেমের কথা সবাই জেনে যায়। নানা বাধা সত্ত্বেও দুজনের মধ্যে বিয়ের কথা পাকাপাকি হয়। এরই মাঝে কলকাতা থেকে বারবার চিঠি আসে ধীরাজের কাছে। ধীরাজকে কলকাতা যেতে হবে 1 মাসের ছুটি নিয়ে। ছুটি না মিললে চাকরিতে ইস্তফা দিয়ে হলেও যেতে হবে। ধীরাজ সিদ্ধান্ত নেন কলকাতায় যাবেন। সিদ্ধান্তের কথা মাথিনকে জানানো হলো। মাথিন রাজি হলেন না, তাই অনেকটা বাধ্য হয়ে ধীরাজ এক সন্ধ্যায় টেকনাফ ছেড়ে পালিয়ে গেলেন। ধীরাজের এভাবে চলে যাওয়াকে প্রেমিক মাথিন সহজভাবে মেনে নিতে পারেননি। মাথিনের মনে হলো বাবার অসুখের কারণ দেখিয়ে ধীরাজ বরং বিয়ে করার ভয়েই পালিয়েছে। প্রাণ পুরুষ ধীরাজকে হারিয়ে মাথিন অন্ন জল ত্যাগ করে হন শয্যাশয়ী। জমিদার বাবা ওয়ান্থিন সহ পরিবারের সদস্যরা অন্ন জল ছোঁয়াতে পারেননি। তার একই কথা, ধীরাজকে চাই। প্রেমের এই বিচ্ছেদে অতি কষ্টে একদিন মাথিন মারা যান। এ কারণেই প্রেমের সাক্ষী মাথিনের কূপ দেখে এখনও হাজার হাজার প্রেমিক প্রেমিকা তাদের ঐতিহাসিক প্রেমের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়। এটাই সেই রাস্তা বন্ধুরা, ঠিক থানার ওই পুরাতন বিল্ডিং থেকেই সেই ধীরাজ ভট্টাচার্য বাস করতেন। ঠিক এই রাস্তাটা দিয়েই ধীরাজ ভট্টাচার্য আসতো, এবং ঠিক সামনেই ওইদিকে যদি একটু দেখান ইয়াসির ভাই, ওইদিকেই সেই কূপটা। কূপের পাশেই কিন্তু মাথিন এবং সেই ধীরাজ বসে তাদের প্রেমের আলাপ করতো এবং বিভিন্ন গল্পে, হাসি গল্পে মশগুল থাকতো। তো সেই রাস্তাটায় আসতে পারে, এবং এটা কিন্তু পাকিস্তান আমলের ইতিহাস। সো এখনও কিন্তু এই রাস্তাটা রয়েছে। আর এই রাস্তাটা দেখে আমি সত্যিই আমার খুবই ভালো লাগছে যে এরকম একটা ইতিহাসের যে সাক্ষী সেই জায়গায় আসতে পেরেছি আজকে, এবং ভিডিও করে আপনাদের দেখাতেও পারছি।